হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো সোর্সেস বা উপাদান নিয়ে। ঠিক আছে, তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা CBPBU বা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অন্তর্গত ফার্স্ট সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার ইউনিটের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের আরেকটা বলে রাখি যে তোমরা যারা যারা এখনো জানো না যে তোমাদের সিলেবাসে কি কি রয়েছে, কোন টাইম পিরিয়ডটা রয়েছে, কি কি টপিক রয়েছে, তো এই ক্ষেত্রে বলে রাখি যে আমাদের স্যার তোমাদের সিলেবাসের ওপর কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছেন। তো তোমরা যারা ভিডিওটি দেখোনি তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো। সেখানে তোমাদের কি কি টপিক রয়েছে, কোন টাইম পিরিয়ডটা রয়েছে তা নিয়ে কিন্তু স্যার বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছেন। তো তোমরা যারা ভিডিওটি দেখোনি তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখে নিতে পারো, তাহলে এতে তোমাদেরই বুঝতে সুবিধা হবে সিলেবাসে কি কি রয়েছে তা নিয়ে। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো সোর্সেস কথার অর্থ কি? সোর্সেস বা উপাদান। ঠিক আছে, তো এই উপাদান কাকে বলে বা সোর্সেস কাকে বলে? দেখো, এক্ষেত্রে বলা যায় যে অতীতের ঘটনা জানার জন্য যে সমস্ত তথ্যের ওপর ঐতিহাসিকরা নির্ভর করেন সেই নির্ভরশীল তথ্যগুলি হলো ইতিহাসের উপাদান। ঠিক আছে, তো এই সোর্সেস বা উপাদান কাকে বলে? যে তথ্যগুলি আমাদের ইতিহাস রচনা করতে সাহায্য করে বা ঐতিহাসিকদের ইতিহাস রচনা করতে সাহায্য করে, যে তথ্যগুলি থেকে আমরা ইতিহাসের কথা জানতে পারি সেই তথ্যগুলিকে কি বলা হয়? উপাদান বলা হয়। ঠিক আছে, তো ইতিহাস মানে কি? অতীতের ঘটনা। তো ঐতিহাসিকরা যা ইচ্ছা তাই কিন্তু রচনা করে দিতে পারে না, এর জন্য কিসের প্রয়োজন হয়? প্রমাণের প্রয়োজন হয়। ঠিক আছে, তো এই যে অতীতের ঘটনাগুলো আমরা যে সমস্ত বস্তু বা তথ্য থেকে জানতে পারি সেগুলোকেই কি বলা হয়? উপাদান বলা হয় বা কি বলা হয়? সোর্সেস বলা হয়। ঠিক আছে, তো এই যে সোর্সেস বা উপাদান রয়েছে এগুলিকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, এই দুটো ভাগ হলো, একটা হলো সাহিত্যিক উপাদান এবং আরেকটা হলো প্রত্নতাত্ত্বিক উপাদান। ঠিক আছে, তো সাহিত্যিক উপাদান মানে লিটারারি সোর্স, আবার প্রত্নতাত্ত্বিক উপাদান মানে আর্কিওলজি সোর্স। ঠিক আছে, তো এই যে এই উপাদানগুলিকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো সাহিত্যিক উপাদান আর একটা হলো প্রত্নতাত্ত্বিক উপাদান। ঠিক আছে, তো সাহিত্যিক যে উপাদান রয়েছে, সাহিত্যিক উপাদানের ক্ষেত্রে বলা যায় সাহিত্যিক উপাদান কোনগুলোকে বলা হয়? যে তথ্যগুলো বা যে উপাদানগুলো লিখিত আকারে থাকে সেগুলোকে সাহিত্যিক উপাদান বলা হয়। ঠিক আছে, এবং প্রত্নতাত্ত্বিক উপাদান মানে সেটা আমরা আরো একটু পরে আলোচনা করবো। প্রথমে আমরা সাহিত্যিক উপাদানটা দেখে নিই যে সাহিত্যিক উপাদান কাকে বলা হয়। এক্ষেত্রে বলা হয় যে সুপ্রাচীন কাল থেকে আনুমানিক খ্রিস্টীয় ৬ষ্ঠ শতক পর্যন্ত যে সমস্ত ভারতীয় গ্রন্থ ও ভারত সম্পর্কিত বিদেশিদের লিখিত গ্রন্থ রচিত হয়েছিল সেগুলোকেই সাহিত্যিক উপাদানের মধ্যে পড়ে। তো সাহিত্যিক উপাদান কাকে বলে? যে উপাদানগুলো মূলত লিখিত আকারে থাকে। ঠিক আছে, অর্থাৎ গ্রন্থ যেগুলো লিখিত আকারে থাকে, যে লিখিত উপাদানগুলি থেকে যে আমরা ইতিহাস রচনা করতে পারি সেই লিখিত উপাদানগুলি সাহিত্যিক উপাদানের মধ্যে পড়ে। ঠিক আছে, তো সাহিত্যিক উপাদান মানে কি? লিখিত উপাদান সমূহ। ঠিক আছে, তো বলা হয়েছে যে আলোচনার সুবিধার্থে এগুলোকে দুভাগে ভাগ করা যায়। হ্যাঁ, একটা হলো দেশীয় সাহিত্য আর একটা হলো বিদেশি সাহিত্য। তো এই যে লিখিত উপাদান বা সাহিত্যিক উপাদান, এই যে লিখিত আকারে গ্রন্থগুলি রয়েছে সেই সাহিত্যিক উপাদানকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো দেশীয় সাহিত্য আর একটা কি বিদেশি সাহিত্য। যেমন তৎকালীন সময়ে বা বলা যায় যে প্রাচীনকালে যে সমস্ত ভারতীয়দের দ্বারা লিখিত গ্রন্থগুলি থেকে ইতিহাস জানা যায় সেগুলোকে দেশীয় সাহিত্য বলে। আবার সেই প্রাচীনকালে যদি কোনো বিদেশি এসে থাকেন, তিনি যদি পর্যবেক্ষণ করে গ্রন্থ লিখে থাকেন তাহলে সেখান থেকেও কিন্তু আমরা ইতিহাস জানতে পারি প্রাচীনকালে। তো তার যে গ্রন্থ অর্থাৎ বিদেশিরা যে গ্রন্থ রচনা করেছে সেগুলো আবার বিদেশি গ্রন্থে বা বিদেশি সাহিত্যে পড়ে। ঠিক আছে, তো এক্ষেত্রে বলা হয়েছে যে সাহিত্য উপাদান সোর্সেসে বা উপাদানের একটি ভাগ। ঠিক আছে, যে ভাগটা লিখিত আকারে আমরা পাই। তো উপাদান দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো সাহিত্যিক আর একটা কি? প্রত্নতাত্ত্বিক। তো সাহিত্যিক উপাদান মানে লিখিত উপাদান, এই সাহিত্যিক উপাদানকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হলো দেশীয় সাহিত্য আর একটা কি? বিদেশি সাহিত্য। এবার আমরা আলোচনা করব
প্রত্নতাত্ত্বিক উপাদান। ঠিক আছে, তো সাহিত্যিক উপাদান কোনগুলো, যেগুলো আমরা লিখিত আকারে পেয়ে থাকি এবং যেগুলোর উপর নির্ভর করে আমরা ইতিহাস রচনা করি। এবার প্রত্নতাত্ত্বিক উপাদান কি? প্রত্নতাত্ত্বিক উপাদান হলো প্রাচীন ভারতীয় ইতিহাস রচনার ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব সর্বাপেক্ষা বেশি। ঠিক আছে, তো বলা হয়েছে যে বিজ্ঞানের সাহায্যে সুনির্দিষ্ট পদ্ধতিতে মাটি খনন করে আবিষ্কৃত নিদর্শন ও ভূপৃষ্ঠের প্রাপ্ত পুরনো বস্তুরাজি থেকে প্রাচীন মানুষের বাস্তব জীবন সম্পর্কে জানা যায়, তাকে প্রত্নতত্ত্ব বলা হয়। তো প্রত্নতাত্ত্বিক উপাদান আমরা কোনগুলোকে বলবো? ঠিক আছে, তো হলো হচ্ছে যে মাটি খনন করে, ঠিক আছে, বা খনন কার্যের মাধ্যমে যে বস্তুগুলো আবিষ্কৃত হয়। যেমন খনন কার্যের মাধ্যমে কি আবিষ্কৃত হয়? রাজপ্রাসাদের ভগ্নাবশেষ আবিষ্কৃত হয়, মূর্তি আবিষ্কৃত হয়, লিপি আবিষ্কৃত হয়, ভাস্কর্য আবিষ্কৃত হয়। ঠিক আছে, বা সেই প্রাচীন মানুষের ব্যবহৃত জিনিসপত্র আবিষ্কৃত হয়। তো সেগুলো থেকেও আমরা কিন্তু অনুমান করে ইতিহাস রচনা করতে পারি। তো এই যে প্রমাণ, অর্থাৎ খনন কার্যের মাধ্যমে যে বস্তু আমরা পেয়ে থাকি সেই বস্তুগুলিকে প্রত্নতত্ত্ব বলে, এবং এই যে বস্তুগুলি থেকে ইতিহাস রচনাও আমরা করতে পারি, এই জন্য এগুলা প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে পড়ে। ঠিক আছে, তো সোর্সেস বা উপাদানের ক্ষেত্রে বলা যায় যে সোর্সেস হলো মূলত উপাদান, যেই উপাদানগুলি থেকে আমরা ইতিহাস রচনা করতে পারি। তো এই উপাদানকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো সাহিত্যিক উপাদান আর একটা হলো কি প্রত্নতাত্ত্বিক উপাদান। এবারে দেখো সাহিত্যিক উপাদানের মধ্যে কি কি পড়বে? সাহিত্যিক উপাদানের মধ্যে পড়বে গ্রন্থ। যেমন দেশীয় সাহিত্য উপাদানের ক্ষেত্রে বলি, এর মধ্যে কি কি পড়বে? যেমন পুরাণ, বেদ, ঠিক আছে, মহাকাব্য, এগুলো কিন্তু প্রাচীন ভারতে রচিত হয়েছিল, এবং এগুলো আমাদের দেশীয় সাহিত্য। ঠিক আছে, আমাদের দেশে রচিত হয়েছিল। সুতরাং এই যে প্রাচীন গ্রন্থগুলি রয়েছে যেমন বেদ, পুরাণ, সেগুলো থেকেও আমরা ইতিহাস রচনা করতে পারি। তাহলে এগুলা কোন উপাদানের মধ্যে পড়বে? সাহিত্যিক উপাদানের মধ্যে পড়বে, এবং সাহিত্যিক উপাদানের মধ্যে দেশীয় সাহিত্যের মধ্যে পড়বে। ঠিক আছে, আবার প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে কি কি পড়বে? প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে মূলত পড়বে যে খনন কার্যের ফলে আবিষ্কৃত বস্তুসমূহ, যেমন রাজপ্রাসাদের ভগ্নাবশেষ বলো, মূর্তি বলো, লিপি বলো, ঠিক আছে, তারপরে টাকা পয়সা, এই যে আবিষ্কৃত হয় ভাস্কর্য, এগুলো আবার কিসের মধ্যে পড়বে? প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে, যেগুলো থেকে আমরা কি করতে পারবো? ইতিহাস রচনা করতে পারবো। তো আজকের ক্লাস ছিল এই উপাদানের উপর। ঠিক আছে, এই যে উপাদান, এই উপাদানকে দুটো ভাগে ভাগ করা যায়, যেমন হলো সাহিত্যিক, আর একটা হলো কি প্রত্নতাত্ত্বিক। ঠিক আছে, প্রত্নতাত্ত্বিক উপাদান। তো সাহিত্যিক উপাদানকে দুভাগে ভাগ করা যায়, একটা হলো দেশীয় সাহিত্য আর একটা কি বিদেশি সাহিত্য। দেশীয় সাহিত্যের মধ্যে পড়বে বেদ, পুরাণ, মহাকাব্য এগুলো, আর বিদেশি সাহিত্যিক ঐতিহাসিক উপাদানের মধ্যে পড়বে সেই সময়কালে আগত বিদেশিদের রচিত গ্রন্থসমূহ। ঠিক আছে, তো এগুলো নিয়ে পরে আমরা আরো আলোচনা করব। এবং প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে কি কি পড়বে? প্রথমত রাজপ্রাসাদ বলা যায়, মূর্তি বলা যায়, ভাস্কর্য বলা যায়, লিপি বলা যায়, তারপরে প্রাচীন মানুষের আবিষ্কৃত বস্তুসমূহ, এইগুলো পড়বে কিসের মধ্যে? প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে। তো এরপর আমরা আরো আলোচনা করব যে সাহিত্যিক উপাদানের মধ্যে যে বেদ, পুরাণ রয়েছে, সেগুলো থেকে আমরা কি কি জানতে পারি, সেগুলো কিভাবে উপাদান হিসেবে আমাদের সাহায্য করে, ইত্যাদি নিয়ে আমরা আরো পরের ক্লাসে আলোচনা করব। তো স্টুডেন্টস, আজকের ক্লাস এতটাই। ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা CBPBU ইউনিভার্সিটির অন্তর্গত ফার্স্ট সেমিস্টারে রয়েছে, তোমাদের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 599 রুপিস, এবং এই 599 রুপিস তোমরা কিন্তু একবার পে করার মাধ্যমে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারো। ঠিক আছে, তো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা যারা যারা ভাবছো তোমরা আমাদের সাথে যুক্ত হবে, তোমরা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। তো আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। তখন তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।